প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত জয়ের উল্লাস আর হারের নীরবতা। মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি আমি তৌহিদুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির তৃতীয় বোর্ড সভা আজ। মূল এজেন্ডা বিসিবি নির্বাচন। দিন তারিখ কিংবা নির্বাচন নিয়ে নিজেদের পরিকল্পনা জানাবে তামিমের অ্যাডহক কমিটি। আলোচনা হবে পূর্বাচল স্টেডিয়াম, নারী টি-20 বিশ্বকাপ, নারী বিপিএল, পাকিস্তান সিরিজ, অনূর্ধ্ব 19 দলের কোচ কিংবা টাইগার্স ক্যাম্প নিয়ে। হোম অফ ক্রিকেটে বিকেল 3টায় শুরু হবে এই সভা। সর্বোচ্চ ৪৫ দিনের কাউন্টডাউন শুরু হওয়ার অপেক্ষা। তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর তৃতীয় বোর্ড সভা। এজেন্ডা আছে অনেকগুলো, তবে সবচাইতে গুরুত্বপূর্ণ এজেন্ডা বিসিবি নির্বাচন। কবে হবে তা, কোন প্রক্রিয়া হবে তার সব কিছুই জানা যাবে সোমবারের সেই বোর্ড মিটিংয়ে। ডেডলাইন ৯০ দিন, তবে তামিম ইকবাল ঘোষণা দিয়েছিলেন তারও আগেই হবে নির্বাচন, অর্থাৎ সেই হ্যাপেনিং সংকট আপাতত নেই। তাই বিসিবি নির্বাচনে সেই প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়ার সভা। গেল ৭ এপ্রিল দায়িত্ব নেওয়ার পর টানা ২ দিন বোর্ড মিটিং করেছেন তামিম ইকবালের অ্যাডহক কমিটি। মাসখানেকের কম সময়ে তৃতীয়বারের মতো এক ছাদের নিচে বসতে যাচ্ছেন তারা। প্রথম ২ বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন না দলের সব সদস্যরা, তবে এদিন উপস্থিত হতে পারেন ১১ জনের সবাই। মূল এজেন্ডা নির্বাচন, দায়িত্বে থেকে তামিম ইকবাল আর তার কমিটি পরিচালনা করবেন। যা অ্যাডহক কমিটি গঠিত হয়েছে সাম্প্রতিককালে, সেই অ্যাডহক কমিটির অন্যতম এবং উদ্দেশ্য হলো একটি সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন করা। যে নির্বাচনটা আমরা গত ১৭ বছর ১৮ বছর দেখতে পাইনি। আমরা আশা করছি আমরা এই নির্বাচনের তারিখ ঘোষণা করব, এনএসসি ঘোষণা করবে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন যে অনুষ্ঠানের চেষ্টা করব, যেটা এক্সাম্পল হিসাবে বাংলাদেশে পরিলক্ষিত হবে। মূল এজেন্ডার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েও হবে আলোচনা। কথার ফুল ঝুরি নয়, দ্রুতই পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণ কাজও শুরু করতে চায় বিসিবি। জুলাইয়ে প্রথমবারের মতো হবে নারী বিপিএল, এদিন হতে পারে তা নিয়েও আলোচনা। ২০২৮ অনূর্ধ্ব 19 বিশ্বকাপের কোচ নিয়োগ নিয়েও আসতে পারে সিদ্ধান্ত। ঢাকার বাইরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতেও একাট্টা বর্তমান বোর্ডের সবাই। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলি নিয়ে আমরা সবার সাথে বিসিবি এবং এনএসসি যৌথভাবে একসাথে কাজ করলে এইগুলি অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং এই ভেন্যুগুলিকে যদি আমরা আন্তর্জাতিক ভেন্যুতে আবার ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের দেশের ক্রিকেটই কিন্তু উপকৃত হবে ইনশাল্লাহ। তবে বলাই বাহুল্য, এসব এজেন্ডা ম্লান হবে বিসিবির ওই নির্বাচনের দিনক্ষণের কাছে। মিলবে নতুন শুরুর ইঙ্গিত। মাহবুব রিমন, স্টার প্লে। বিসিবির এই বৈঠক নিয়ে আরও জানতে যুক্ত হতে চাই সহকর্মী মাহবুব রিমনের সঙ্গে। তিনি রয়েছেন বার্তা কক্ষে। রিমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আজকে বিসিবির মিটিং, আর কিছুক্ষণ পরেই সেখানে বৈঠকে বসবেন সবাই। আমরা জানি এই জুনেই বিসিবি নির্বাচন দেওয়ার কথা তামিম ইকবালের অ্যাডহক কমিটির। এই সময়টা আসলে পরিবর্তনের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? নির্বাচন ছাড়াও কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকের মিটিংয়ে? যদি বলেন তুলন, পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আপনি জানেন যে ৭ তারিখ, অর্থাৎ গেল মাসের ৭ তারিখে দায়িত্ব নেওয়ার পরে ৯০ দিনের একটা কার্টেল টাইম ছিল এবং সেই ৯০ দিনের টাইম ৬ জুলাই আসলে শেষ হওয়ার কথা রয়েছে। তবে তামিম ইকবাল খান কিন্তু নিশ্চিত করেছে তার আগেই তিনি নির্বাচন দেবেন এবং আজ যদি সেই প্রক্রিয়াটা শুরু হয়ে যায়, তবে যে ৪৫ দিনের কাউন্টডাউন, কারণ ৩০ থেকে ৪৫ দিন আমরা যতদূর জানতে পেরেছি সেই ৩০ থেকে ৪৫ দিনের কাউন্টডাউনটাও কিন্তু আজকে শুরু হয়ে যাবে এবং এমনটাও কিন্তু শোনা যাচ্ছে যে আগামী ৩ সপ্তাহের মধ্যে হয়তো বা নির্বাচন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এ মাসের শেষের দিকেও যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা হয়ে যায়, খুব একটা অবাক হওয়ার কিছুই থাকবে না। এবং আমরা যেমনটা আসলে একাধিক যারা এই কমিটির, অর্থাৎ যে ১১ জন কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলছি, তারাও বলছেন আসলে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দেওয়া যায়। বিসিবির এই পথটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা লোভনীয় পথ। আপনি দেখবেন যে একটা উদাহরণ দিতে চাই যে নাজমুল হাসান পাপন যখন বিসিবির সভাপতির দায়িত্বে ছিলেন, একই সঙ্গে তিনি কিন্তু যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, ফুল মন্ত্রী ছিলেন, কিন্তু তিনি কিন্তু বিসিবির এই পথটা ছাড়েননি। তবে যতটা বোঝা যাচ্ছে আসলে আবহাওয়া এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে সব ঠিক থাকলে হয়তো তামিম ইকবাল খানই, যিনি কিনা অ্যাডহক কমিটির সভাপতি, তিনি আসলে দায়িত্বটা হয়তো বা এবার পূর্ণ মেয়াদে, কারণ বিসিবির মেয়াদ হচ্ছে ৪ বছর, সেই ৪ বছরের যে পূর্ণ মেয়াদ, সেই মেয়াদে আসলে তামিম ইকবাল দায়িত্ব পেতে যাচ্ছেন। এবং একটা বিষয় একটু এই সাথে বলে রাখতে চাই যে নির্বাচন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেবে না। জাতীয় ক্রীড়া পরিষদ যেহেতু সমস্ত ফেডারেশনগুলোর মাদার অর্গানাইজেশন, এবং নির্বাচনটা কিন্তু শেষ পর্যন্ত তাদের মাধ্যমে হবে। তবে আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে কবে সেই তারিখটা হবে। এবং এর বাইরেও বেশ কিছু এজেন্ডা, আপনি নিশ্চয়ই রিপোর্টও দেখেছেন, সেই এজেন্ডাগুলো নিয়ে
হয়তো আলোচনা করা হবে, তবে মূল আলোচনা কিন্তু এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং হয়তোবা আনুষ্ঠানিকভাবে সেই সভা শেষে, বিসিবির মিটিং শেষে হয়তোবা সেটা জানানো যাবে। তুলন, এই ছিল আসলে নির্বাচনের আপডেট। রিমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব রিমন, জানাচ্ছিলেন বিসিবি যে বৈঠক হবে তার সবশেষ আপডেট। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তবে প্রথম দিনেই বৃষ্টি বাগড়ায় পুরো আসর। 6 ভেন্যুতে 6 ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শুরু হয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স ও গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচ। এই ম্যাচে গুলশানকে 281 রানের টার্গেট দিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। জাতীয় দলের জার্সিতে রান না পেলেও ডিপিএলে খুলেছে সাইফ হাসানের ব্যাট, খেলেছেন 96 রানের ইনিংস। ফজলে মাহমুদ করেছেন 82 রান। কিছুটা দেরিতে হলেও শুরু হয়েছে সিটি ক্লাব মোহামেডান ম্যাচ। বিকেএসপিতে সিটি ক্লাবের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করছে সাদা কালোরা। বেলা 12:30টায় মাঠে গড়িয়েছে আবাহনী ও ঢাকা লেপার্সের ম্যাচ। টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠিয়েছে লেপার্স। অপর ম্যাচে প্রাইম ব্যাংকের বিপক্ষে টস হেরে ব্যাট করছে অগ্রণী ব্যাংক। এবারে ফুটবল। কোচ নির্বাচনে এশিয়ান অভিজ্ঞতাকে প্রাধান্য দিলেও এটি একমাত্র যোগ্যতা নয়, এমনটাই জানিয়েছেন বাফুফের বিশেষ কমিটির সদস্য। সোমবার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে কোচদের সংক্ষিপ্ত তালিকা পেশ করবে বিশেষ এই কমিটি। এরপরই শুরু হবে কোচ নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া। বলছে এই ক্ষেত্রে আমরা হয়তো এশিয়াতে তার কাজ করার অভিজ্ঞতা, ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না, এশিয়াতে কাজ করা। একদিনের ব্যবধানেই যেন সুর পাল্টে গেল কোচ নির্বাচনে বিশেষ কমিটির সদস্য সাইফুল বারী টিটুর মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল তুমুল সমালোচনা। ফুটবল ফ্যানরা শঙ্কা প্রকাশ করছিলেন, তাহলে বড় নাম কিংবা হাই প্রোফাইলের কাউকে কি নির্বাচন করবে না বাফুফে? তবে সেই শঙ্কা কিছুটা হলেও দূর হলো। আমরা সব জায়গায় প্রাধান্য দিচ্ছি, আমরা শুধু এশিয়া না, এশিয়াতে যদি সে আগে অভিজ্ঞতা থাকে তাহলে একটা বাড়তি অ্যাডভান্টেজ, কিন্তু এই ক্ষেত্রে না যে এশিয়াতে কাজ করেনি বিদায় আমরা ওরকম কোচ চুজ করিনি, এরকম কোনো ফ্যাক্টর না। এশিয়াতে কাজ করা থাকলে একটা বাড়তি একটা বাংলাদেশ জাতীয় দলে এখন খেলেন ইংল্যান্ড, ইতালি, কানাডার মতো দেশের লিগে খেলা ফুটবলাররা। এশিয়ার দেশগুলো ফুটবলে অনেক পিছিয়ে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থা আরও খারাপ। তবুও কেন এশিয়া কিংবা দক্ষিণ এশিয়ায় কোচিং করিয়েছেন এমন যোগ্যতা সম্পন্ন কোচকেই খুঁজছে বাফুফে? আমরা তো দেখেন এখন আমাদের যে জুনে আমাদের জাতীয় ফুটবল দল খেলে, আমরা তো কিন্তু এখন ধরেন আমরা এই জুনটাই বেশি খেলি, এই জুনটার কোচগুলোর জানাশোনা থাকে বেশি। ধরেন মিডল ইস্টে আগে যেমন আমরা যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আমরা নিজেরা যখন খেলেছি তখন কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি যে আমরা সৌদি আরব ওই গ্রুপে পড়তাম। এখন কিন্তু আসলে এই জিনিসটার থেকে আমরা একটু সরে আসছি। এখন যেসব টিমগুলোর সাথে আমরা খেলতেছি ওই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের কোচ সিলেকশন করা। কোচ নির্বাচনে হামজা সমিতদের পরামর্শ নেওয়া হবে, তবে সেটা এখনই নয়। আমরা আগে কোচ সিলেক্ট করেছি, আমরা ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত নিব, এরপরে প্লেয়ারদের সাথে প্লেয়ারদের চুজ থাকতে পারে যে হ্যাঁ এই কোচ। আপাতত এখন আমরা প্লেয়ারদের সাথে কথা বলবো না, এখানে শর্টেজ আসলে তখন হয়তো আমরা প্লেয়ারদের চয়েস নিব যে কার কি প্লেয়ারদের চয়েস নিব, যখন এরা 4-5 জনে 3-4 জনে চলে আসবে তখন। কোচদের সংক্ষিপ্ত তালিকা সোমবার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে পেশ করবে বাফুফের বিশেষ কমিটি। এরপরই জানা যাবে কারা আছেন এই তালিকায়, আর তারপরই শুরু হবে কোচ নির্বাচনের পরবর্তী বাছাই প্রক্রিয়া। ইয়াসির আরাফাত, সবুজ, স্টার প্লে। তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তৈরির স্বপ্ন নিয়ে প্রায় 2 দশক ধরে বিনামূল্যে কোচিং করিয়ে যাচ্ছেন ভোলার এক সময়ের সাবেক ফুটবলার বেনু চন্দ্রপাল। নিজের উদ্যোগেই গড়ে তুলেছেন নতুন প্রজন্মের খেলোয়াড়। স্থানীয় ফুটবলারদের কাছে এক নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছেন এই বেনুগোপাল। ভোলা থেকে আদিল হোসেন তপুর পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট, ছবি তুলেছেন খোকন দেবনাথ। চোখে ফুটবলার হবার স্বপ্ন লিমনের, অভাব অনটনের সংসার, অনিশ্চিত ভবিষ্যৎ, তবুও থেমে নেই তার স্বপ্ন বোনা। বাবার হোটেলে কাজের ফাঁকেই প্রতিদিন নিয়ম করে মাঠে এসে অনুশীলন করেন লিমন। স্বপ্ন দেখেন হামজা সমিতদের মতো হবার। লিমনের মতো এমন শত শত তরুণের স্বপ্নকে পথ দেখাচ্ছেন বেনু চন্দ্রপাল। কোনো পারিশ্রমিক ছাড়াই প্রত্যন্ত এলাকা থেকে খেলোয়াড় খুঁজে এনে দিচ্ছেন বিনামূল্যে নিয়মিত প্রশিক্ষণ। বুট কেনার মতো আমার বাবার সামর্থ্য নেই। আমি ফুটবল মাঠে আসতাম, খেলতাম। আমার কোচ বেনু চন্দ্রপাল, সে আমাকে দেখে, আমার খেলা দেখে তার পছন্দ হয়েছে। সে আমাকে বুট দিয়েছে, জার্সি দিয়েছে। আমি এই জার্সি বুট দিয়ে এখন খেলি। ভোলা থেকেই উঠে এসেছিলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেই ভোলাতেই এখন টুর্নামেন্টের অভাবে মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ফুটবলাররা। তারপরও নিজের একক চেষ্টায় 2 দশক থেকে নীরবেই কাজ করে যাচ্ছেন বেনু পাল।
আধুনিক সুযোগ সুবিধা বা উন্নত সরঞ্জাম না থাকলেও থেমে নেই তার মিশন। তার হাত ধরে তৈরি অনেক খেলোয়াড় জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলছেন, কেউ কেউ জায়গা করে নিয়েছেন বিকেএসপিতেও। বেনু কাকা আমাদের থেকে বিনা পারিশ্রমিকে অনেক কিছু শেখায়। আমার মতো হাজার ছেলে এরকম বেনু কাকার কাছে এসে প্রশিক্ষণ নিয়ে ভালো ভালো পর্যায়ে খেলতে পেরেছে। দাদা আমাকে উঠায় নিয়ে আসছে, খেলার জন্য খেলার সুযোগ দিয়েছে বিনা পয়সায়। বয়সভিত্তিক খেলার কারণে অনেক পোলাপান, আর এই পোলাপানগুলো গোছানোর মেন দায়িত্বে থাকে যে আমাদের বেনুচন্দ্র পাল। বুট, জার্সি প্যান্ট, বল দিয়ে তিনি আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করান, যাতে আমরা ভবিষ্যতে ন্যাশনাল টিমে খেলতে পারি। বেনু আমাদেরকে ভালোভাবে কোচিং করে খেলা শিখায়, সেখান থেকে আমরা বয়সভিত্তিক খেলায় চান্স পাই। পথটা ছিল না সহজ। মাঠ সংকট, সরঞ্জামের অভাব আর আর্থিক সীমাবদ্ধতা সব বাধা পিছু ঠেলে এগিয়ে গেছেন এই স্থানীয় কোচ। পৃষ্ঠপোষকতা না থাকলেও ভালোবাসা আর দায়বদ্ধতা থেকেই চালিয়ে যাচ্ছেন তার কার্যক্রম। যারা খেলে বল সবাই গরিব, তারাও তো উঠতে পারে না, আমার মতন এমন উঠতে পারে না। তাই ওদের ওঠার জন্য অনেক খাদ্য দরকার, পুষ্টি দরকার, সরঞ্জাম দরকার, ওইটা আমি ব্যবস্থা করে দিই। দেশের ফুটবলের ভবিষ্যৎ গড়ে ওঠে তৃণমূল থেকেই, আর সেই ভিত্তি শক্ত করতে বেনু পালের মতো মানুষদের অবদান নিঃসন্দেহে অনন্য। প্রাতিষ্ঠানিক সহায়তা ও পৃষ্ঠপোষকতা পেলে হয়তো এখান থেকেই একদিন উঠে আসবে ভবিষ্যতের হামজা সমিত সোমরা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। এ পর্যায়ে যেতে চাই ভোলায়। কোচ বেনুচন্দ্র পাল ও জেলার ফুটবলের আরও তথ্য জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন ভোলার জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির আলম চৌধুরী রবিন। মুনতাসির আলম চৌধুরী রবিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত স্টার প্লেতে। আমরা দেখছিলাম বেনুচন্দ্র পালের একটা প্রতিবেদন দেখছিলাম। তিনি নিজ দায়িত্বে নিজের পয়সা দিয়ে পুরো এলাকায় যারা ছেলেপেলে রয়েছেন তাদেরকে খেলতে নিয়ে আসছেন, খেলা শেখাচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ গড়ার যে কাজটা তিনি করছেন, এইটা ভোলার যে ক্রীড়াঙ্গন আছে সেই ক্রীড়াঙ্গনে কতটা প্রভাব রাখছে? ধন্যবাদ আপনাকে। আসলেই বেনু নিজে একজন খেলোয়াড় ছিল। ওর খেলোয়াড়ি জীবন শেষ করে, বা ওর যখন শেষ অবস্থা, ও অনেক উচ্চ ফ্যামিলির ছেলে ছিল না। ও নিজেও অনেক কষ্ট করে খেলেছিল। তো ও এই কষ্টটা থেকে এই পরবর্তী প্রজন্মকে মাঠে রাখার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে, এখনো করে যাচ্ছে। ওকে আমরা পাশাপাশি আমাদের সংগঠক আছে রাইসুল আলম, আমি রবিন চৌধুরী, ডিএফ এর সভাপতি আছে, সেক্রেটারি আছে, আমরা পাশের থেকে চেষ্টা করে যাচ্ছি ওর যাতে এই কাজটা সচল থাকে। এমনিতেই ফুটবলের যে অবস্থা, এই ব্যক্তি পর্যায়ে ও এই কাজটুকু করে বলেই এখনো ভোলার মাঠে ফুটবল গড়াচ্ছে। মুনতাসির আলম চৌধুরী, এর আগে তার পেছনে আপনারা নিশ্চয়ই তাকে সাহায্য সহযোগিতা করেছেন এবং তার যে প্রক্রিয়া সেটা ত্বরান্বিত করেছেন। বর্তমান সরকারও কিন্তু বিভিন্ন পর্যায়ে এই ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ে উন্নতির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন। আমরা যেমনটা প্রতিবেদনে দেখছিলাম, আমাদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি নিজেও একজন ভোলার সন্তান। তার জায়গায় আসলে এখন বর্তমানে ফুটবল লিগগুলোর কি অবস্থা? কতদিন থেকে আসলে ভোলায় লিগ হচ্ছে না, কিংবা কোন কোন লিগগুলো চালু আছে? আচ্ছা, আপনাকে একটু পিছন থেকে আমার বলতে হবে। যখনই জেলা ক্রীড়া সংস্থা থেকে ফুটবল অ্যাসোসিয়েশন বিভক্ত করা হয়েছিল, কিন্তু এত অপরিপক্কভাবে এটাকে বিভক্ত করা হয়েছিল, যার কারণে ফুটবল তখন থেকে একটা হোঁচট খেয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে কার্যক্রম বিগত দিনে আমরা দেখেছি, কোনোটাই তারা কাগজে পত্রেই ছিল, মাঠে কখনোই গড়ায়নি। তারা প্রথম দিকে এইজ লেভেল চালু করেছিল ফুটবলের, কিন্তু মাঝপথে আবার বন্ধ হয়ে গিয়েছিল। এরকম ক্রিকেটের মতো যদি ফুটবলটাকে একটা স্ট্রাকচারে আনা যায়, ক্রিকেটে যেরকম আপনার এইজ লেভেল ক্রিকেট এবং ধারাবাহিক এটা প্রোগ্রাম 14, 16, 18, সেখান থেকে আন্ডার 19 এবং ন্যাশনাল টিমে, তো ফুটবলকে এইভাবে আনা যাচ্ছে না। ডিএফএ গুলি আসলে অত শক্তিশালী না। তো ফুটবলকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে হলে ডিএফএ কে শক্ত করতে হবে। আমরা আশা করি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদেরই সন্তান, ভোলার সন্তান, এবং উনি ভোলা জেলা টিমের খেলোয়াড় ছিলেন। আরেকটা বিষয় ছোট্ট করে জানতে চাইবো, সারা দেশেই সিলেট থেকে কিছুদিন আগেই নতুন কুড়ি প্রোগ্রামটা চালু করা হয়েছে, সেখানে ফুটবলটাও রয়েছে। এই নতুন কুড়ি প্রোগ্রামটা আসলে পুরো আপনাদের জেলা, যে ভোলা জেলার উন্নয়নে কতটুকু কাজে আসবে? হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ।
এই বয়সের 12 থেকে 14 বছর বয়সের এই ছেলেগুলিকে যদি আমরা এই নতুন কুড়ির মাধ্যমে আবার মাঠে নিয়ে আসতে পারি এবং এই প্রোগ্রামটাকে যেই মাননীয় প্রধানমন্ত্রী যেই উদ্দেশ্যে এই নতুন কুড়ি স্পোর্টস শুরু করেছেন, এটাকে আমরা ধারাবাহিকভাবে যদি চালিয়ে যেতে পারি, ইনশাল্লাহ এই 12 থেকে 14 বছর বয়সের এই ছেলেরাই আগামী দিনে আবার সেই ফুটবলের মাঠকে জাগ্রত করতে পারবে বলে আমি আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আপনাদের পরিস্থিতিগুলো তুলে ধরার জন্য। নিশ্চয়ই আপনাদের মতো আমাদেরও প্রত্যাশা থাকবে নতুন করে প্রোগ্রামের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে যে খেলাধুলাগুলো রয়েছে সেগুলো থেকে তরুণ প্লেয়াররা উঠে আসবে এবং দেশের যে পাইপলাইন রয়েছে সেটা সমৃদ্ধ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতালিয়ান সেরিয়া লিগে 21তম শিরোপা জিতল ইন্টার মিলান। 3 ম্যাচ হাতে রেখেই মাত্র 1 মৌসুম পরই ইতালির শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করলো নেরাজুরিরা। 35তম ম্যাচের লিগ শিরোপা জয়ে তাদের দরকার ছিল মোটে 1 পয়েন্ট, আর সে ম্যাচে সান সিরোতে পারমাকে 2-0 গোলে হারিয়েছে মিলানের জায়ান্টরা। শেষ বাঁশি বাজতেই নীলাভায় উজ্জ্বল মিলানের আকাশ। সান সিরো সেই ঐতিহাসিক মন্দির যেখানে 1908 সালের বিদ্রোহী আত্মারা নীল কালো পতাকা উড়িয়ে নতুন এক স্বপ্নের জন্ম দিয়েছিলেন, তাই রূপ নিল উৎসবের মহান মঞ্চে। শেষ বাঁশিতে শুধু ম্যাচ শেষ হলো না, রচনা হলো আরেকটি ইতিহাস। আতশবাজির ঝলকানিতে রঙিন হয়ে উঠল লোম্বার্দিয়ার আকাশ, যেন তারকারা নেমে এসে নীল কালো রঙে সেজেছেন। স্টেডিয়ামে দাঁড়িয়ে থাকা পুরনো স্তম্ভগুলো কাঁপছিল আনন্দে। সেখানে ভেসে উঠল সেই চিরচেনা সুর, ইয়ো গিরোলা ইতালিয়া পারতে। কারভানার্ডের গলায় গলায় ছড়িয়ে পড়ল এই মন্ত্র, যেন 100 বছরের যন্ত্রণা আর অদম্য ভালোবাসার সম্মিলিত উচ্চারণ। এই সান সিরো দেখেছে মেজ্জার অমর গোল, হেলেনিও হেরেরার গ্র্যান্ড ইন্টারের অজেয় অভিযান, মরিনিও ট্রেবল জাদু, দেখেছে 1910-এর প্রথম স্কুদেত্তো থেকে শুরু করে একের পর এক তারকার ঝলক। রোনালদো, জানেত্তি, সানেত্তি, আদ্রিয়ানো, লুকাকু, লাউতারো প্রত্যেকেই এই মাঠে রেখে গেছেন রক্ত, ঘাম আর আবেগের ছাপ। ইন্টার মিলান আবারও ইতালির সিংহাসনে বসল 21তম সেরি আ শিরোপা জিতে, নীলকালো বিষধর সাপের আরেকটি বিজয়ী ফনা। মিলানে উৎসবের আবহ ছিল ম্যাচের আগে থেকেই। 3 ম্যাচ হাতে রেখে শিরোপা জিততে নেরাজুরিদের দরকার ছিল মোটে 1 পয়েন্ট। ঘরের মাঠে পারমাকে শুরু থেকেই চাপে রাখে চিফুর শিষ্যরা। প্রথমার্ধের একেবারে শেষ দিকে ডেডলক ভাঙেন থুরাম। দ্বিতীয়ার্ধের শুরু থেকে উৎসবের প্রস্তুতি গ্যালারিতে, সেই আনন্দটা আরো বাড়িয়ে দেন মিখিতারিয়ান। 80 মিনিটে স্কোরশিটে তার নাম। এর ঠিক 10 মিনিট পরেই সান সিরোর আকাশ ভরে উঠল নীল সোনালী আভায়। 3 রাউন্ড বাকি থাকতেই শিরোপা পুনরুদ্ধার করল ইন্টার। 35 ম্যাচে 26 জয় ও 4 ড্রয়ে তাদের পয়েন্ট হলো 82। 2-এ থাকা নাপোলি যেন শুধুই দর্শক। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। বার্সেলোনার অপেক্ষা বাড়িয়ে লা লিগায় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে স্পানিওলকে হারিয়ে কাগজে কলমে ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখল আলভারো আরবেলোয়ার দল। প্রথমার্ধে এলোমেলো ফুটবল খেলে দুই দলই। 43 মিনিটে ভালো সুযোগ তৈরি করে গোল আদায় করতে পারেনি রিয়াল। দ্বিতীয়ার্ধের 10 মিনিটে ভিনিসিয়াস ম্যাজিকে ম্যাচে লিড নেয় রিয়াল। গনসালো গার্সিয়ার সাথে 1-to-1 পাসে দারুণ গোল করেন এই ব্রাজিলিয়ান। 11 মিনিট পর আবারও পুনরাবৃত্তি ঘটান প্রথম গোলের। প্রায় একইভাবে নিজের দ্বিতীয় গোল করে স্কোর লাইন 2-0 করেন ভিনি। শেষ পর্যন্ত এই স্কোর লাইনে শেষ হয় ম্যাচ, আর তাতে 77 পয়েন্ট নিয়ে 2-এ রিয়াল মাদ্রিদ, 11 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। সাব্বির আহমেদের হ্যাট্রিক ইনকিলাবকে 4-0 গোলে বিধ্বস্ত করে বিএসজি মিডিয়া কাপ ফুটবলের টুর্নামেন্টে শুভ সূচনা করেছে স্টার নিউজ। বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে এ গ্রুপের ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে টিম স্টার। তবে ফরওয়ার্ডদের ব্যর্থতায় শুরুতে গোল পায়নি তাদের। একাধিক সুযোগ মিস করেছেন রবি, কিন্তু এরপরই স্টারকে দেখা গেল ভিন্ন রূপে। ম্যাজিক ম্যান সাব্বির হোসেন টানা 3 গোলে পূর্ণ করেন নিজের হ্যাট্রিক। সুযোগ পেয়েছিল ইনকিলাবও, তবে আশফাকুল মুশফিকের দৃঢ়তায় গোল পায়নি তারা। শেষের দিকে সুপার সাব সাগর পূর্ণ করেন স্টার নিউজের হালি গোল। ম্যাচ সেরা সাব্বির। বিএসজি মিডিয়া কাপে এবারের আসরে অংশ নিচ্ছে 32 দল। আজকে খেলাও থামবে না, খবরও থামবে না। স্টার প্লের সঙ্গেই থাকুন।